আমরা আগের দিন পলিটির ক্লাসে দেখেছিলাম আর্টিকেল নাম্বার 12, আর্টিকেল নাম্বার 13, আর্টিকেল নাম্বার 14, তার সঙ্গে প্রিয়াম্বেল পুরোটা পড়লাম, পড়ে ওখানে কি ওয়ার্ডগুলো কী রয়েছে তার উপর ডিসকাশন করেছিলাম এবং কারা প্রিয়াম্বেলটা তৈরি করেছিল। আজকে আমরা যে ফার্স্ট আর্টিকেল রয়েছিল রাইট টু ইকুয়ালিটি রয়েছে আর্টিকেল নাম্বার 14 থেকে নিয়ে 14 থেকে নিয়ে কত পর্যন্ত 30, রাইট টু ইকুয়ালিটি 14 to 18, 14 থেকে নিয়ে 18 পর্যন্ত হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, তাই তো? তার আগে ছিল আর্টিকেল নাম্বার কত 12, আর্টিকেল 12 আমরা কি দেখেছিলাম, স্টেট কাকে বলা হয়। আর্টিকেল 13 কি দেখেছিলাম আমরা, যে সকল লজ ইনকনসিস্টেন্ট উইথ অর ইটস ডেরোগেশন অফ ফান্ডামেন্টাল রাইট, যে সকল ল ফান্ডামেন্টাল রাইটের অ্যাগেনস্টে তৈরি করা হবে সেই সকল লকে ভয়েড করে দেওয়া হবে। 13 পরে আমরা কি দেখেছিলাম আর্টিকেল নাম্বার 14, রাইট টু ইকুয়ালিটির ফার্স্ট পার্ট ছিল ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ। নাও আজকে আমরা দেখবো আর্টিকেল নাম্বার 15, নো ডিসক্রিমিনেশন অন দি গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। আবার শুনবা, আর্টিকেল নাম্বার 15, নো ডিসক্রিমিনেশন। এ ডিসক্রিমিনেশন এই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করো, ডিসক্রিমিনেশন, no discrimination on the ground of religion, ধর্ম, religion, race, caste, sex or place of birth। অর্থাৎ আগে শর্টে বুঝে নিচ্ছি, কোনো ভেদাভেদ করা যাবে না এই 5টা টপিকের উপরে, অর্থাৎ রিলিজিয়ান ধর্মের উপরে কোনো ভেদাভেদ করা যাবে না। ধরো কোনো এক্সামের ফর্ম বেরোইলো যে এ ধর্ম লোকেরা ভরতে পারবে, বি ধর্মের লোকেরা ভরতে পারবে না, এরকম নাই, কোনো নিয়মই নেই। কোনো স্কুলে পড়াশোনা করবে এমন কোনো নিয়মই আসবে না। রেস প্রত্যেকের ক্ষেত্রে সমান থাকবে। কাস্ট মানে তোমরা জানোই, জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। রিলিজিয়ান, রেস মানে জাতি প্রথার ক্ষেত্রে বলা হয়েছে। কাস্ট মানে হচ্ছে এখানে বাংলা কি বলবো তোমাদেরকে আমি, মানে সমাজে যে আগে যখন ভাগ করা হয়েছিল না, গোষ্ঠী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র, ওইখান থেকে এই জিনিসটা চলে আসে। সেক্স মানে হচ্ছে ফিমেল অ্যান্ড মেল, কোনো ভেদাভেদ করা যাবে না। প্লেস অফ বার্থ, ভারতের কোথায় জন্মগ্রহণ করেছে তার উপর বেস করেও কোনো কিছু এক্সট্রা এস্টাবলিশ করা যাবে না। এখানে বলেছে নো ডিসক্রিমিনেশন মানে কি ভেদাভেদ। অন দি গ্রাউন্ড অফ, এই 5টার উপরে, এইটাকে একসঙ্গে আমরা বলবো অনলি, তার মানে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। আর্টিকেল 15.1 কি বললো, একটা ওয়ার্ড নিল কি ডিসক্রিমিনেশন। আর্টিকেল 15-এর মধ্যে ভাগ আছে 15.1, 15.2, 15.3। আর্টিকেল 15টা খুব বড় একটা আর্টিকেল, বুঝবো আমরা। কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, অ্যান্ড বললো অনলি, মানে শুধুমাত্র এগুলোর উপরে ডিসক্রিমিনেশন করা যাবে না, বাকিগুলোর উপরে ডিসক্রিমিনেশন করা যাবে। বোঝা গেল কি বললাম? বাকিগুলোর উপরে ডিসক্রিমিনেশন করা যাবে। এবার তুমি বলবে স্যার আমরা যখন বাসে উঠি তখন তো আমরা দেখি যে ওখানে লেখা আছে হ্যান্ডিক্যাপ, লেখা আছে ওমেন সিট। মেয়েদের জন্য কোনো এক্সামে ফর্ম ফিল আপ করতে গেলে যদি এসসি হয় হয়তো 100 টাকা লাগে বা ফিজি লাগে না। এসসিদের জন্য বিভিন্ন ফর্ম ফিল আপে 100 টাকা বা 250 টাকা লাগে, জেনারেলদের 500 টাকা লাগে। তো এইবার আমরা এই জায়গাটা বুঝবো যে কেন এমন করা হয়েছে। কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না এই টপিকের উপরে, বাট এই 5টাকে এক্সট্রিম দেয় নাই, কিছু কি দিয়ে দিয়েছে, কন্ডিশন এবং ক্লজ দিয়ে দিয়েছে। 15.1-এ কি বললো, নো ডিসক্রিমিনেশন অ্যান্ড অনলি। 15.2 বললো পাবলিক রেস্টুরেন্ট, শপ, মল, তারপরে যেখানে এন্টারটেনমেন্ট যেখানে হয়, দ্যাট ইজ সিনেমা হল, এইসব ম্যাটারের ক্ষেত্রে মন দিয়ে শুনবা, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ফার্স্ট লেটার ক্ষেত্রে শুধু পার্সন, ফার্স্টের ক্ষেত্রে অনলি পার্সন,
কোনো ভেদাভেদ করতে পারবে না। 15.2 এর পয়েন্ট নাম্বার 2তে বলছে বাথিং, দ্যাট ইজ ধরো স্নানাঘর, ওয়েল, কুয়া, পন্ড, রিভার। যেন আগের দিনে কি হতো, আগের দিনে ধরো নিচু সম্প্রদায়ের লোকেদেরকে কুয়ার জল নিতে দিত না। ওই কল যদি ওরা চেপে জল নেয়, সেই কলটা উচ্চ জাতির লোকেরা ছুঁইতই না, বলতো ওর জাত চলে যাবে। ওইখান থেকে কনসেপ্টটা আসছে যে বাথরুম, স্নানাগার, ওয়েল, পন্ড, রিভার, এখানে কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে না কে, স্টেট অ্যান্ড এনি পারসন, কোনো ব্যক্তি করতে পারবে না এই ভেদাভেদটা। বোঝা গেল? 15.3 বলল এই ম্যাটারটা ডিসক্রিমিনেশন অ্যান্ড অনলি অ্যাবসলিউট না, তার মানে ভেদাভেদ করা হয়েছে। ভেদাভেদ করা কেন হয়েছে? সমাজের স্ট্যাটাসটা মেনটেন রাখার জন্য। বলল কিছু কিছু ফ্যাসিলিটিস এখানে ভেদাভেদ করা হয়েছে, মানে এরকম নয় যে রিলিজনের উপরে ভাগ করে দিয়েছে, রেস কাস্টের উপরে ভাগ করে দিয়েছে, এরকম টপিকটা না। সমাজে কিছু নিচু স্তরের মানুষদেরকে, এখনও নিচু স্তরের মানুষই আছে, ওদেরকে লেভেলটাকে উঁচু করার জন্য কিছু ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। সমাজে কিছু আমরা বলতে পারি যে ধরো চিলড্রেন, বাচ্চারা যখন বাসে উঠবে বেশি দাঁড়িয়ে থাকতে পারবে? তো বলছে 15.3-তে উম্যান অ্যান্ড চিলড্রেন, মহিলা এবং বাচ্চাদেরকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। কেমন ফ্যাসিলিটি? পাবলিক ট্রান্সপোর্টে যখন যাবে তাদের জন্য কিছু সিট রিজার্ভ থাকবে। বোঝা গেল আমি কি বললাম? 15.3 দেওয়া হয়েছে কার জন্য? উম্যান অ্যান্ড চিলড্রেন। 15.4-এ আসবে রিজার্ভেশন। এইখানটায় আসবে হচ্ছে, এটা আমাদের ভারতের এখন সবথেকে লিডিং একটা টপিক, রিজার্ভেশন। অর্থাৎ এসসি এবং এসটিদেরকে, এসসি অ্যান্ড এসটি এদেরকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে সমাজে, যাতে এরা জেনারেল কাস্টদের সঙ্গে সমান তাল মিলিয়ে এগিয়ে চলতে পারে। মানে এখনও আমাদের যে গভর্নমেন্ট সেক্টরগুলি আছে, জেনারেল কাস্টের সংখ্যা অনেক বেশি, এসসি এসটির সংখ্যা অনেকই কম। এমনকি আমার কাছেই একজন স্টুডেন্ট পড়তো আর কি, জাস্ট তোমরা ভালো করেই জানো যে তার ফার্স্ট জেনারেশন পড়াশোনা করে এখন কলকাতায় হাওড়াতে তোমার ওই ডিস্ট্রিক্ট হাসপাতালে ও নার্সিং করতেছে, ফার্স্ট জেনারেশন। ওর বাড়ির ফ্যামিলির কেউই পড়াশোনা করেনি। বুঝতে পারছো? তাহলে এর এসটি সম্প্রদায় থেকে ছিল, ওদেরকে কিছু কী দেওয়া হয়েছে? রিজার্ভেশন দেওয়া হয়েছে। এসটি কোটা ছিল, পড়াশোনা তো ভালো ছিল, চান্স পেয়েছে, 5 বছর আরামে পড়বে, একটা লাইফ সেটেল হয়ে যাবে। বোঝা গেল? কিন্তু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, কিন্তু রিজার্ভেশন যে দেওয়া হলো কিসের উপরে? স্কুল, কলেজ, এডুকেশন সেক্টর। এবার ধরো 100টা সিট, ধরো বললো 5টা এসসি ক্যান্ডিডেট নিব, হয়ে গেল গন্ডগোল। 15.4-এ কতজনকে নিবে, কত পার্সেন্টেজ ডিটেলসে দেয় নাই, তার জন্য 15.5 নিয়ে আসলো, বললো মিনিমাম 10% সিট রিজার্ভ রাখতে হবে লোয়ার কাস্টের জন্য, এসসি এসটির জন্য। কত পার্সেন্টেজ? 10% এসসি এসটির জন্য রিজার্ভ করে রাখতে হবে। এইবার সেটা গভর্নমেন্ট এইডেড হোক আর আনএইডেড হোক, মানে বুঝলে না, গভর্নমেন্ট এইডেড AIDED অর আনএইডেড, অর্থাৎ গভর্নমেন্ট দ্বারা চালিত স্কুল হোক কি গভর্নমেন্ট দ্বারা না চালিত স্কুল হোক, বা গভর্নমেন্ট হোক, মানে প্রাইভেট হোক, বা গভর্নমেন্ট আর প্রাইভেট মিলিত হোক, যাই হোক না কেন, মিনিমাম 10% সিট রিজার্ভ রাখতে হবে এসসি এবং এসটির জন্য। বাট এখানে এক্সেপশনালের মধ্যে এক্সেপশনাল বলছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবরা যদি চায়, ওদের সম্প্রদায়ের কোনো ব্যক্তি স্কুল কলেজ খুলবে, অ্যাডমিশন নিবে, শুধু কাদের অ্যাডমিশন নিবে? ওদের কাস্টের, অর্থাৎ এসসি এসটিদেরকে অ্যাডমিশন নেবে। বোঝা গেল কী বললাম? 15.4, 15.5 গেল। 15.6-এ কী বললো? ওবিসি, আদার ব্যাকওয়ার্ড কাস্টের যে স্টুডেন্ট বা পার্সন থাকবে তাদের জন্য ফ্যাসিলিটি দিতে হবে। কত পার্সেন্টেজ? 27% সিট রিজার্ভ করতে হবে। তাহলে 100টা যদি সিট থাকে, 10টা সিট কাদের জন্য রিজার্ভ আছে? 27টা সিট কাদের জন্য রিজার্ভ আছে? বাট
ওবিসির মধ্যে কিছু ক্রিমি লেয়ারকে মাইনাস করেছে। ক্রিমি লেয়ার মানে কি? মাইনাস ক্রিমি লেয়ার। ক্রিমি লেয়ার কথার অর্থ হলো, আচ্ছা, ক্রিমি লেয়ার কথার অর্থ হলো ধরো যারা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে আছে, ক্রিমি লেয়ার ইজ ইকুয়াল টু, আমি কী দিয়ে লিখলাম, কনস্টিটিউশনাল পোস্ট, অর্থাৎ প্রেসিডেন্ট, গভর্নর, এরা কি সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, কনস্টিটিউশনাল পোস্ট। এই পোস্টগুলো যারা হোল্ড করে আছে তারা অথবা তার নেক্সট জেনারেশন ওবিসি বলে গণ্য হবে, কিন্তু তারা এই ফ্যাসিলিটি পাবে না। বুঝতে পারছো আমি কী বললাম? কনস্টিটিউশনাল পোস্ট নাম্বার 1। নাম্বার 2, ধরো কিছু অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডক্টর, এরা এবার এদের নেক্সট জেনারেশনরা এই পোস্টে চান্স পাবে না। সিভিল সার্ভিস অফিসার, আইএএস, আইপিএস বা সেই র্যাঙ্কের যেটাকে আমরা বলি গ্রেড 1, গ্রেড 2, সেখানে যারা চাকরি করে তারা বা তাদের নেক্সট জেনারেশনরা এই ফ্যাসিলিটিটা পাবে না। এছাড়াও কিছু ধরো শহরের মধ্যে 1000 ইয়ার্ড এর ফ্ল্যাট রয়েছে, তারা এই সুযোগ পাবে না। 5 একরের বেশি জমি আছে, তারা এই সুযোগ পাবে না। এখানে হচ্ছে রেস্ট্রিকশন করে দিল যে ওবিসি তো ঠিক আছে, বাট মাইনাস ক্রিমি লেয়ার। ক্রিমি লেয়ার মানে যারা অলরেডি সমাজে উঁচু স্তরে চলে গিয়েছে, তারা এই সুযোগ সুবিধাগুলি নিতে পারবে না। এছাড়াও আদার উইকার সেকশন, ইডাব্লিউএস যেটা রয়েছে 15.7, তাদের জন্য 10% সিট রিজার্ভ করে রাখা হয়েছে। বোঝা গেল কী বললাম? এইটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 15, নো ডিসক্রিমিনেশন অন দি গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। বোঝা গেল কী কী বুঝলাম? ডিসক্রিমিনেশন করা যাবে না কার কার উপরে? এই 5টার উপরে, এই 5টা ছাড়া বাকিগুলোর উপরে করা যাবে, কিন্তু এর মধ্যেও ঢুকে আছে 15.2, পাবলিক রেস্টুরেন্ট, পাবলিক স্পেস, শপ, মল বা কোনো দোকান, সেই সব জায়গায় কোনো পার্সন ডিসক্রিমিনেট করতে পারবে না। ওয়েল, পন্ড, রিভার এক্সেট্রাস, এই সকল জায়গায় পার্সনও পারবে না, স্টেটও পারবে না। যদি বলে এই রিভারে এসসিরা যেতে পারবে না, জল তুলতে পারবে না, গন্ডগোল হয়ে যাবে, দাঙ্গা শুরু হয়ে যাবে। কারণ আমরা চাই কি, ভারত বলা হয় ঐতিহ্যপূর্ণ দেশ, ভারতকে একটা উপদ্বীপ বলা হয়। এমনকি উপদ্বীপ, ভারতের সমস্ত রকমের জাতি, সমস্ত রকমের ভাষার লোক একত্রিত হয়ে থাকে। সংবিধান তৈরির সময় যত ভাষা নিয়ে, ভাষাকে ভারতের কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজগুলো রাখা হয়েছে, তাছাড়াও আরও 160টা ভাষা নিয়ে ভারতের মধ্যে জনগণ কথা বলতো। বুঝতে পারছো কী বললাম? তো ভারতের এই নিচু সম্প্রদায়ের লোকেদেরকে উঁচুতে নিয়ে এসে তালে তাল মিলিয়ে একসাথে চলার জন্য কিছু সুযোগ সুবিধা রাখা হয়েছে, এবং তাদের সঙ্গে যে অন্যায়টা হতো সেইটাকে এখানে ডিডাক্ট করা হয়েছে, মানে মাইনাস, যাতে অন্যায়টা এখন আর না হয়। এমনকি আগের দিনের মানে নিচু জাতিদের গায়ের মধ্যে বড় ঝাড়ু বেঁধে রাখতো। কেন? যেই পথ দিয়ে হাঁটবে সেই পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার হয়ে যায়। এরকমও দিন গেছে। তোমরা জানো আমাদের সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। এসটি সম্প্রদায়ের ছিল, স্কুলেই ঢুকতে দেয় নাই, যে বাইরে যা, বাইরে বস, লাইক এর তার সঙ্গে এমন ব্যবহার হয়েছে তাকে রুমের ভিতরে ঢুকতে দেয়নি পড়াশোনা করার জন্য। সেই মানুষটা এত ব্রেন লাগিয়ে সংবিধানকে, এর কনস্টিটিউশনের পার্ট ড্রাফটিং করেছে না, যখন আমরা পুরাটা পড়বো না কনস্টিটিউশন, আমরা একটা সেলুট করবো তাকে। এত কিছু চিন্তা পড়াইছিলাম না, আর্টিকেল 19, 20, 21, 20 এবং 21-এ ন্যাশনাল এমার্জেন্সি 19-এ। দেখো আপাতকালীন যখন কোনো এমার্জেন্সি যাবে, তখনও আমাদের কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটকে, মানে তখনও উনি মাথায় রাখছে যে ন্যাশনাল এমার্জেন্সি হলেও 19কে ভায়োলেট করা যাবে না। 19কে যদি ভায়োলেট করে দেয় গন্ডগোল হয়ে যাবে। একমাত্র ওয়ার হলেই 19কে মানে বন্ধ করা যাবে, ভায়োলেট মানে বন্ধ করা যাবে, একমাত্র ওয়ার। তো এমার্জেন্সির টাইমেও কোন কোন রাইট আমাদেরকে রাখতে হবে, কোন কোন রাইট আমাদের অধিকার, সেটা পর্যন্ত উনি ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি দিয়ে দিয়েছেন। এত ট্যালেন্টেড ছিল ডক্টর ভীমরাও আম্বেদকর আর নেতাজি সুভাষচন্দ্র বোস। আলাদা লেভেলের দুজন মানুষ ছিল। যাকগে,
15.3 ওমেন অ্যান্ড চিলড্রেনকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে। 15.4 রিজার্ভেশন ফর এসসি অ্যান্ড এসটি গভর্নমেন্ট এইডেড অর আনএডেড যাই হোক না কেন, বাট ইট ইজ নট মেনশন দি রেশিও অর দ্য পার্সেন্টেজ। 15.5 কি বললো 10% সিট রিজার্ভ রাখতে হবে। 15.6 ওবিসি থেকে দেওয়া হয়েছে কত পার্সেন্টেজ মাইনাস ক্রিমি লেয়ার, দ্যাট মিনস কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে আছে, যারা বিভিন্ন ভালো ভালো পোস্টে চাকরি করছে, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডক্টর, এদের ক্ষেত্রে আমরা মাইনাস করব। যাদের 5 একরের বেশি জমি আছে, কোনো ভালো পজিশনে টাউনের মধ্যে 100 ইয়ার্সের বেশি তাদের ফ্ল্যাট রয়েছে, এইসব থাকলে আমরা ক্রিমি লেয়ারের অন্তর্গত নেই। ক্রিমি লেয়াররা এই সুযোগ সুবিধা পাবে না, ক্রিমি লেয়ার এবং তার নেক্সট জেনারেশন। ক্লিয়ার? আর ইডব্লিউএসের জন্য 10% সিট রিজার্ভ করে রাখা হয়েছে। এটাই হলো আমাদের আর্টিকেল নাম্বার 15। নেক্সট ডে আমরা বলবো আর্টিকেল 16, 17 অ্যান্ড 18।